আমাদের সৌরজগৎ এর একটা শুরু আছে আর একটা শেষও আছে। আজ আমরা ঠিক এই গল্পটাই শুনব, মানে এর জন্ম থেকে শুরু করে একদম শেষ পরিণতি পর্যন্ত পুরো মহাকাব্যিক যাত্রাটা কেমন ছিল বা কেমন হবে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের সূর্য, যা কিনা পৃথিবীতে প্রাণের উৎস, সেটাই একদিন আমাদের সবকিছু ধ্বংস করে দেবে। কিন্তু কিভাবে? যে তারা আমাদের জীবন দিল, সেটাই কিভাবে আমাদের সবকিছু কেড়ে নেবে? এর উত্তরটা কিন্তু মহাবিশ্বের একদম কিছু বেসিক নিয়মের মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা, চলুন তো একবার টাইম ট্র্যাভেল করে ফেলি প্রায় 460 কোটি বছর আগে। তখন কিন্তু আমাদের সৌরজগৎ বলে কিছুই ছিল না, ছিল শুধু গ্যাস আর ধুলোর এক বিশাল এক মেঘ। আর সেটা অপেক্ষা করছিল একটা কিছুর জন্য, একটা মহাজাগতিক ধাক্কার জন্য। তো সেই ধাক্কাটা এলো সম্ভবত কাছাকাছি কোনো নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণ থেকে। আর সেই ধাক্কায় বিশাল ওই গ্যাস আর ধুলোর মেঘটা নিজের ভেতরের দিকেই চুপসে যেতে শুরু করলো, নিজেরই মহাকর্ষের টানে। এই চুপসে যাওয়ার ফলে এটা ঘুরতে শুরু করে আর একটা চাকতির মতো আকার নেয়। আর ঠিক এর মাঝখানে, মানে কেন্দ্রে, চাপ আর তাপ এতটাই বেড়ে যায় যে নিউক্লিয়ার ফিউশন শুরু হয়ে যায়। আর এভাবেই জন্ম হয় আমাদের সূর্যের। এই ঘোরার ব্যাপারটা কিন্তু খুব মজার, অনেকটা আইস স্কেটাররা যা করে ঠিক সেরকম। খেয়াল করে দেখবেন, ওরা যখন হাত গুটিয়ে নেয় তখন ওদের ঘোরার গতি অনেক বেড়ে যায়। এখানেও ঠিক তাই হলো। ওই গ্যাস আর ধুলোর মেঘটা যতই ছোট হতে থাকলো, তার ঘোরার গতিও কিন্তু ততই বাড়তে থাকলো। আর এভাবেই তৈরি হলো একটা চ্যাপ্টা ঘুরন্ত চাকতি। ওই যে ঘুরন্ত চাকতিটা, তার বেশিরভাগ গ্যাস আর ধুলো কিন্তু একদম কেন্দ্রের দিকে জমা হতে থাকলো। আর এ তো সব জিনিস একসাথে জমা হওয়ায় মহাকর্ষের চাপে এর কেন্দ্রটা অবিশ্বাস্য রকম গরম হয়ে উঠল। সূর্যের জন্মের ঠিক আগের এই পর্যায়টাকেই বলে প্রোটোস্টার। এরপর কেন্দ্রের তাপমাত্রা যখন গিয়ে পৌঁছল প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াসে, ভাবা যায় 1.5 কোটি, ঠিক তখনই আসল ঘটনাটা ঘটল। এই অসম্ভব গরমে হাইড্রোজেন পরমাণুগুলো জোড়া লেগে হিলিয়াম তৈরি করতে শুরু করল। আর এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থেকেই জন্ম হলো এক জ্বলন্ত নক্ষত্রের, আমাদের সূর্যের। তো সূর্য তো জ্বলে উঠল, কিন্তু ওই যে চাকতিটা যেটা সূর্যের চারপাশে ঘুরছিল, সেটার কি হলো? আচ্ছা, ওখানেই কিন্তু শুরু হয়েছিল আমাদের গ্রহগুলো তৈরির এক বিশাল আর বেশ বিশৃঙ্খল একটা কর্মযজ্ঞ। ভাবুন তো, পুরো ব্যাপারটা শুরু হয়েছিল একদম ছোট্ট ছোট্ট ধুলোর কণা দিয়ে। এই কণাগুলো একে অপরের সাথে লেগে তৈরি করলো নুড়ি পাথর। সেই নুড়িগুলো মিলেমিশে তৈরি করলো বড় বড় বোল্ডার। আর সেই বোল্ডারগুলো এক হয়ে তৈরি করলো কিলোমিটার গণাকিল বড় সব বস্তু, যেগুলোকে বিজ্ঞানীরা বলেন প্ল্যানেটিসিমাল। আর যখন এই প্ল্যানেটেসিমালগুলো কয়েকশো কিলোমিটারের মতো বড় হয়ে গেল, তখন কিন্তু খেলাটা বদলে গেল। এদের মহাকর্ষ বল এতটাই শক্তিশালী হয়ে উঠল যে এরা নিজেদের আশেপাশে থাকা বাকি সব ছোটোখাটো জিনিস, গ্যাস, ধুলো সব কিছুকে একদম ভ্যাকিউম ক্লিনারের মতো টেনে নিতে শুরু করলো। আর এভাবেই এরা আরও বড় হতে থাকলো। মানে এটা ছিল এক ধরনের মহাজাগতিক প্রতিযোগিতা। যারা এই প্রতিযোগিতায় জিতেছিল, মানে নিজেদের কক্ষপথের সব কিছু সাফ করে দিয়ে বিশাল আকার নিতে পেরেছিল, তারাই হলো আজকের গ্রহ। আর যারা পারেনি, মানে যারা এই পার্টিতে লেফটওভার বা উচ্ছিষ্ট হিসাবে থেকে গিয়েছিল, তারাই হলো আজকের গ্রহাণু আর ধূমকেতু। তো কোটি কোটি বছরের এই ভাঙা গড়ার পর আমাদের সৌরজগৎ ফাইনালি একটা শান্ত, স্থিতিশীল অবস্থায় এসেছে। আর এই স্থিতিশীলতার কারণেই কিন্তু পৃথিবীতে প্রাণের বিকাশ সম্ভব হয়েছে। আমরা এখন সেই শান্ত সময়টাতেই বাস করছি। এখন আমাদের সূর্য তার জীবনের সবচেয়ে স্থিতিশীল পর্যায়ে আছে। বিজ্ঞানীরা একে বলেন মেন সিকোয়েন্স স্টার। সোজা কথায়, সূর্য এখন তার যৌবনে আছে, আর কোটি কোটি বছর ধরে এভাবেই আন্দোভাবে শক্তি জুগিয়ে যাচ্ছে। আর ঠিক এই কারণেই পৃথিবীতে জীবন টিকে আছে। আচ্ছা, আমরা তো ভাবি সৌরজগতের শেষ নেপচুনে, কিন্তু ব্যাপারটা তা নয়। এর অনেক অনেক দূরে আমাদের পুরো সৌরজগৎটাকে একটা বিশাল বরফের বুদবুদের মতো ঘিরে রেখেছে ওল্ট ক্লাউড। এটাই হলো আমাদের সৌরজগতের আসল সীমানা, যেখানে সূর্যের মহাকর্ষ শেষ হয়। কিন্তু এই যে শান্ত, স্থিতিশীল অবস্থা, এটা কিন্তু চিরদিন থাকবে না। আসলে সূর্যের ভেতরে দুটো বিশাল শক্তি একে অপরের সাথে একটা ভারসাম্যের খেলা খেলছে। আর যেদিন এই ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে, সেদিনই শুরু হবে আমাদের সৌরজগতের শেষের শুরু। ব্যাপারটা অনেকটা দড়ি টানাটানির মতো। একদিকে নিউক্লিয়ার ফিউশনের শক্তি, যা সূর্যকে বাইরের দিকে ঠেলে ফুলাতে চাইছে, আর অন্যদিকে মহাকর্ষের শক্তি, যা সব কিছুকে কেন্দ্রের দিকে পিষে ফেলতে চাইছে। কোটি কোটি বছর ধরে এই দুই শক্তি একদম সমান সমান। কিন্তু সূর্যের জ্বালানি, মানে হাইড্রোজেন, যখন ফুরিয়ে আসতে শুরু করবে, তখনই এই খেলাটা শেষ হয়ে যাবে। তো সেই দিনটা কবে আসবে?
বিজ্ঞানীদের মতে এখন থেকে প্রায় 500 কোটি বছর পর সূর্যের হাইড্রোজেন জ্বালানি কমতে শুরু করবে আর সেটাই হবে তার অন্তিম যাত্রার শুরু। আর এরও প্রায় 250 কোটি বছর পর সূর্য একটা রেড জায়ান্ট বা লোহিত দানবে পরিণত হবে। ভাবুন তো, দড়ি টানাটানির খেলায় একদিকের শক্তি হঠাৎ কমে গেল, কি হবে? অন্য দিকটা জিতে যাবে। এখানেও তাই হবে। ফিউশনের ধাক্কা কমে আসায় মহাকর্ষ জিতে যাবে আর সূর্যের কেন্দ্রটাকে নিজের দিকে এমনভাবে পিষতে শুরু করবে যে কেন্দ্রের তাপমাত্রা আগের চেয়েও অনেক অনেক গুণ বেড়ে যাবে। আর এখানেই আমাদের গল্পের ক্লাইম্যাক্স শুরু। আমাদের চেনা শান্ত সূর্যটা এবার এক বিশাল ভয়ঙ্কর রেড জায়ান্ট বা লোহিত দানবে পরিণত হতে শুরু করবে। ওই যে কেন্দ্রের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেল, সেই গরমে সূর্যের বাইরের স্তরগুলো বেলুনের মতো ফুলতে শুরু করবে। আর ফুলতে ফুলতে এটা এতটাই বড় হয়ে যাবে যে আজকের সূর্যের চেয়ে প্রায় 200 গুণ বেশি জায়গা নেবে। আর এই ফুলতে থাকা আগুনের গোলা সবার আগে কাকে গ্রাস করবে? অবশ্যই সবচেয়ে কাছের গ্রহ বুধকে। এটা স্রেফ সূর্যের ভেতরে বিলীন হয়ে যাবে। বুধের পর শুক্র গ্রহের পালা। সূর্যের ভয়াল থাবা শুক্রকেও গিলে খাবে। কিন্তু আমাদের পৃথিবীর কি হবে? সূর্য কি আমাদের এই চেনা বাড়িটাকেও গ্রাস করবে? এই ব্যাপারে বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত নন। তবে একটা কথা ঠিক, সূর্যের ওই জ্বলন্ত পৃষ্ঠ আমাদের এতটাই কাছে চলে আসবে যে তাতে ফলাফলের খুব একটা পার্থক্য হবে না। সূর্য যদি সরাসরি আমাদের গ্রাস নাও করে, তার ভয়ঙ্কর তাপে আমাদের মহাসাগরগুলো টকবক করে ফুটতে থাকবে। আমাদের বায়ুমণ্ডল মহাশূন্যে মিলিয়ে যাবে আর মাটি গলে গিয়ে পুরো পৃথিবীটাই একটা উত্তপ্ত লাভার গোলকে পরিণত হবে। সোজা কথায় পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। বিনাশ 100% নিশ্চিত। সব শেষে সূর্য তার বাইরের স্তরগুলোকে মহাকাশে ছড়িয়ে দেবে। পেছনে পড়ে থাকবে শুধু তার মৃত ঠান্ডা হয়ে যাওয়া কেন্দ্রটা, একটা ছোট্ট কিন্তু প্রচণ্ড ঘন হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামন নক্ষত্র। আর এই নক্ষত্রের শবদেহটা হয়তো অনন্তকাল ধরে মহাকাশে ভাসতে থাকবে, এক সময়কার প্রাণচঞ্চল একটা সৌরজগতের নীরব সাক্ষী হয়ে। জন্ম, জীবন আর মৃত্যু, এই মহাজাগতিক চক্রটা ঠিক এইভাবেই চলতে থাকে, যার কোনো শেষ নেই।